তোমার ট্যাক্সও কমে আসবে তুমি যদি একটা রিটায়ারমেন্ট প্ল্যান ওপেন করো এবং সেখানে তুমি প্রতি বছর কন্ট্রিবিউট করো। আপনার 600 টাকা 30 বছরে আপনি যেই টাকাটা রেখেছেন বছরে 7,000 করে, আপনি 30 বছরে 2,10,000-এর মতো রেখেছেন, সেখানে ওটার ক্যাশ ভ্যালু এসে দাঁড়াবে $1 মিলিয়ন। একদিন কিন্তু হবে আমি বেঁচে আছি, আমার কাছে টাকা নেই, আমি বেঁচে আছি, আমার কাছে টাকা নেই, হাত খরচের টাকা নেই, চলবার পয়সা নেই। তখন আমি আমার যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন থাকবে, তাদের উপর আমি একটা প্রয়োজন হয়ে দাঁড়াবে, তারা আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। যারা অবসর গ্রহণ করে বা আমাদের মতো যারা বয়স হয়ে গেছে, যারা সারা জীবন কাজ করেছি, একটু অবসর জীবন যাপন করতে চাই কিন্তু সুন্দরভাবে করতে চাই, সেই বিষয়টি নিয়ে আমরা করব। অর্থাৎ আমাদের এই রিটায়ারমেন্ট প্ল্যানগুলো, কোন প্ল্যানগুলো থাকলে আমরা সেই সুন্দর জীবন যাপন করতে পারবো, সেটি বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমেই যে বিষয়টি বা প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আসলে যে রিটায়ারমেন্ট প্ল্যান বলছি, এটা আসলে কি, কেন একজন মানুষের কর্মজীবনের শুরু থেকেই অবসর জীবনের জন্য একটা সুষ্ঠু আর্থিক পরিকল্পনা দরকার, 1। 2 হচ্ছে অনেকেই আমরা মনে করি আমি তো কেবল চাকরিতে ঢুকলাম, বয়স অল্প আছে, এখনই রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য এত চিন্তা ভাবনা করা দরকার কেন বা কি কারণে করব, এই যে ধরনের মানসিকতা এটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং 3 নম্বর যে প্রশ্নটি আপনার কাছে করে রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করি, কাজ করি, চাকরি করি, যাই করি, ছোটোখাটো যাই ব্যবসা করি, যেটাই করি না কেন, এই জনপ্রিয় রিটায়ারমেন্ট প্ল্যানগুলো কি কি? যারা পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আবারও রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে কথা বলতে হলে প্রথমেই যেই কথাটা বলতে হয় যে রিটায়ারমেন্ট প্ল্যানটা কেন। আমিও কিন্তু প্রথম দিকে আমারও মনে একটা বিরাট প্রশ্ন ছিল যে আমার ট্যাক্স ফাইলে রিটায়ারমেন্ট প্ল্যান আমাকে একটা ট্যাক্স ছাড় দিচ্ছে কেন, এটা তো আমার বেনিফিট, আমি তো আমার স্বার্থেই করব। সরকার কেন বলছে যে তোমার ট্যাক্সও কমে আসবে তুমি যদি একটা রিটায়ারমেন্ট প্ল্যান ওপেন করো এবং সেখানে তুমি প্রতি বছর কন্ট্রিবিউট করো। আমার কাছে ওই প্রশ্নটি ছিল এবং পরবর্তীতে আমি ধীরে ধীরে জেনেছি এর উত্তরটা। সেটা হচ্ছে আমার যদি আজকে একটা রিটায়ারমেন্ট প্ল্যান থাকে, আমি কিন্তু যখন রিটায়ারমেন্টে যাব, অবসর নিব, আমার কিন্তু আর্থিক অবস্থা আর 10 জনের থেকে ভালো থাকবে যাদের রিটায়ারমেন্ট প্ল্যান নেই। মানে যারা কাজ করে তার থেকেও অবসরে যাওয়ার পর আমি ভালো থাকবো আর্থিক দিক থেকে, এবং আমি স্বাবলম্বী থাকব। এবং সরকার যেটা চায় যে একজন স্বাবলম্বী লোক সরকারের লায়াবিলিটি হবে না, বোঝা হয়ে দাঁড়াবে না। সেই কারণেই সরকার আমাদেরকে অনেক ইনসেন্টিভ দিয়ে থাকে রিটায়ারমেন্ট প্ল্যান ওপেন করার জন্য। এবং আপনি যত শীঘ্র এটাও রিটায়ারমেন্ট প্ল্যানটা ওপেন করবেন, চালু করবেন, ততই আপনার বেনিফিট। যেহেতু আপনি যেই টাকাটা দিচ্ছেন সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে, চক্রবৃদ্ধি হারে বাড়তে হলে সেই যেই টাকাটা রিটায়ারমেন্ট প্ল্যানে রাখছেন আপনি কিন্তু তাকে সময় দিতে হবে। চক্রবৃদ্ধি বলতে বোঝাচ্ছেন সুদ পাচ্ছি, সুদের উপরে আবার সুদ পাচ্ছি, সেটা অথবা বেনিফিট, প্রফিট, যেভাবেই বলি না কেন, না যেভাবে ইনভেস্ট করেছেন। অনেক ইনভেস্টমেন্টে সুদ নেই, ইন্টারেস্ট দেয় না, ওরা ডিভিডেন্ড দিয়ে থাকে এবং ডিভিডেন্ড গুলোই বাড়তে থাকে। চক্রবৃদ্ধি ডিভিডেন্ডটা আবার ইনভেস্ট হয়, আবার সেটার উপরে ডিভিডেন্ড আসে, সেটা আবার ইনভেস্ট হয়। তো এটা ঠিক সুদ নয়। এবং মোস্টলি রিটায়ারমেন্ট প্ল্যানগুলো স্টকস, বন্ডস, ইটিএফ, রিট এই ধরনের ভেহিকেলগুলোতে ইনভেস্ট করা হয়। S&P 500 স্টকস অ্যান্ড বন্ডসে এগুলো ইনভেস্ট করা হয়। এবং এটার সুযোগটা হচ্ছে এই যে আমি
ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই, ধরেন আপনার এইজ আজকে ৩৫ বছর, আপনি প্রত্যেক মাসে যদি ৬০০ করে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে রাখেন এবং ৩০ বছর যদি এটা রাখেন এবং S&P 500 স্টকসে যদি রাখেন, তাহলে 10% যেখানে ইন অ্যান্ড অ্যাভারেজ রেট অফ রিটার্ন পাওয়া যায়, আপনার ৬০০ টাকা ৩০ বছরে আপনি যেই টাকাটা রেখেছেন বছরে ৭,০০০ করে, আপনি ৩০ বছরে ২,১০,০০০-এর মতো রেখেছেন, সেখানে ওটার ক্যাশ ভ্যালু এসে দাঁড়াবে $1 মিলিয়ন। অর্থাৎ ৩৫ বছরে আপনি শুরু করলেন, আপনার বয়স যখন 65, আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন অথবা তারপরেও যেতে পারেন, আয়ু বাড়ছে লোকজনের এবং কর্মক্ষমতা যদি থাকে আপনি কাজ করতে পারেন, কিন্তু সেই সময় $1 মিলিয়ন আপনার জমা থাকবে আপনার প্ল্যানে আপনার জন্য। অথচ আমি দিলাম মাত্র 2 লাখ সামথিং, 2 লাখ সামথিং, এবং তাও ভেঙে ভেঙে একসাথে 2,10,০০০ রাখেন নাই, মাসে 600 করে মাসে দিয়েছেন। আর রিটায়ারমেন্ট প্ল্যানটার সবচেয়ে বেশি জরুরি অথবা এটার প্রয়োজনীয়তা বলতে গেলে আমি বলি, আজকে আমরা কাজ করছি, আই এম ইন মাই ওয়ার্কিং লাইফ, আমি প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে আমি একটা পেচেক বাসায় আনছি এবং সেটা দিয়ে আমার নিত্যদিনের খরচ এবং ঘর সংসার চলছে, দৈনন্দিন জীবিকা নির্বাহ যেটাকে আমরা বলি। যখন অবসর করব, কোনো পেচেক কিন্তু আর আসছে না, নো মোর পেচেকস, তখন আমাকে নির্ভর করতে হবে আমার সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপর, আমার পেনশনের উপর এবং আমার রিটায়ারমেন্ট প্ল্যানে যেই টাকাটা জমেছে সেটার উপর। এবং সেখানে যদি আমি আমার কর্মজীবনে এনাফ ফান্ড করতে না পারি, একদিন কিন্তু হবে আমি বেঁচে আছি, আমার কাছে টাকা নেই, আমি বেঁচে আছি, আমার কাছে টাকা নেই, হাত খরচের টাকা নেই, চলবার পয়সা নেই, তখন আমি আমার যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন থাকবে, তাদের উপর আমি একটা প্রয়োজন হয়ে দাঁড়াবে, তারা আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তো আমি সকলকে বলি, প্রয়োজন না, সময় থাকতে প্ল্যান করুন, ওদের প্রিয়জন হয়ে থাকুন, প্রয়োজন হয়ে থাকার দরকার নেই।